করোনায় দেশে একদিনে ৯৬ জনের মৃত্যুর রেকর্ড। পরলোকে সাবেক আইনমন্ত্রী মতিন খসরু ও অধ্যাপক শামসুজ্জামান খান। কঠোর লকডাউনের প্রথম দিনে ঢাকাসহ সারা দেশে কড়া নজরদারি, সড়ক মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণ। লকডাউনের কারণে প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় নতুন বছরকে বরণ, করোনা মহামারী থেকে মুক্তির প্রত্যাশা। স্বাগত, বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বাত্মক লকডাউনের প্রথম দিন রেকর্ড ৯৬ জনের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ। গত বছর মহামারীর প্রাদুর্ভাবের পর একদিনে এত মৃত্যু আর কখনো দেখেনি দেশ। এর আগে সোমবার ৮৩ জনের মৃত্যু হয়েছিল। করোনায় প্রাণহানি বাড়ছেই। গত শনিবার ৭৭, রোববার ৭৮, সোমবার মৃত্যু হয়েছিল ৮৩ জনের। তবে মঙ্গলবার সে সংখ্যা ৬৯-এ নামায় মিলেছিল খানিকটা স্বস্তি। তবে বুধবার ভেঙেছে আগের সব রেকর্ড। একদিনে সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৯ জন পুরুষ আর নারী ৩৭ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪২%। আর মৃত ৯৬ জনের ৫৫ জনেরই বয়স ৬০-এর বেশি। সরকার যে লকডাউন চালু করেছে, এই মানুষ যেন ঘর থেকে বের না হয়, মানুষের বের হওয়াটাকে যদি আমি থামাতে পারি, তাহলেই করোনার সংক্রমণটা অনেকটা কমিয়ে আনা যাবে। আমার এই ভাইরাসটা নাক, মুখ এবং চোখ দিয়ে প্রবেশ করে। আমি যদি নাক, মুখ এবং চোখের প্রতিরোধের জন্য এই যে মাস্কটা ব্যবহার করি, মাস্কটা ব্যবহার করলেই এই করোনা ভাইরাসের সংক্রমণ বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। গত ২৪ ঘন্টায় সারা দেশের ২৫৫ ল্যাবে ২৪,৮২৫ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫,১৮৫ জনের। শনাক্তের হার ২০.৮৯%। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭,০৩,১৭০ জনে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। করোনার কোনো উপসর্গ দেখা দিলে সে দ্রুত পরীক্ষা করবে এবং রিপোর্ট পাওয়া মাত্র চিকিৎসকের সাথে যোগাযোগ করবে, সেটি টেলিমেডিসিন হোক অথবা ব্যক্তিগত ডাক্তার হোক অথবা হাসপাতালে গিয়ে হোক, এবং ডাক্তারের নির্দেশ অনুযায়ী সেরকম জীবনযাপন করবে, ওষুধ খাবে, আইসোলেশনে থাকবে এবং অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলবে। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৫,৩৩৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ৫,৯১,২৯৯ জন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বর্ষিয়ান রাজনীতিক ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। সম্প্রতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। আর ৫ বারের সংসদ সদস্য, কুমিল্লা ৫ আসনের। তার মৃত্যুতে শোক জানিয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি। করোনা শনাক্তের পর ১৬ মার্চ থেকে চিকিৎসাধীন ছিলেন ঢাকার সিএমএইচে। শারীরিক অবস্থার অবনতি হলে ২৮ মার্চ নেওয়া হয় আইসিইউতে। ৩১ মার্চ কেবিনে আনা হলেও ৬ দিনের মাথায় দ্বিতীয়বার নিতে হয় আইসিইউতে। মঙ্গলবার থেকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। বুধবার বিকেলে ৭১ বয়সে মৃত্যু হয় তার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নিয়ে তার একটা বিরাট স্বপ্ন এবং পরিকল্পনা ছিল। আইনমন্ত্রী হিসেবে তিনি অনেক উন্নতির যে কাজ করেছেন, ওনার পরিকল্পনা ছিল যে আইনজীবী সমিতির সভাপতি হিসেবে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আমাদের ভবন 2020 সহ আরও উন্নয়নমূলক কাজে উনি নিজেকে নিয়োজিত করবেন। আব্দুল মতিন খসরু আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, কুমিল্লা ৫ আসনের ৫ বারের সংসদ সদস্য। আওয়ামী লীগ সরকারের ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে দায়িত্ব পালন করেন আইনমন্ত্রীর। শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজ্ঞ আইনজীবী ও জনমানুষের নেতা হিসেবে মতিন খসরু চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। আর রাষ্ট্রপতি বলেছেন, কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বিচারে তার ভূমিকা জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জনাব আব্দুল মতিন খসরু এমপির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আজকে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশ একজন অত্যন্ত প্রগাঢ় পার্লামেন্টেরিয়ানকে হারালো, এবং এই শূন্যতা রাজনৈতিক অঙ্গনে, সংসদীয় গণতন্ত্রের অঙ্গনে এই যে তার মৃত্যু যে শূন্যতা সৃষ্টি করেছে, সেটা পূরণ করা খুব কঠিন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মিরপুর গ্রামে 1950 সালের 12 ফেব্রুয়ারি জন্ম আব্দুল মতিন খসরুর। 71-এ করেছেন মুক্তিযুদ্ধ, 1978 সালে যুক্ত হন আইন পেশায়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দাফন করা হবে মানিকগঞ্জে। করোনা শনাক্ত হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় অধ্যাপক শামসুজ্জামান খানকে। অবস্থার অবনতি হলে 12 এপ্রিল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বুধবার বেলা 2টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 30 তারিখ বিকেলবেলা ওনাকে কেবিনে ভর্তি করেছি, 618 নম্বর কেবিন। উনি এবং ওনার স্ত্রী দুজনই পজিটিভ। লাং ইনফেকশন হয়ে গেছিল, আরও অন্যান্য সমস্যা দেখা দিচ্ছিল। ওনার হাসপাতালে যথেষ্ট চেষ্টা করেছে, ওনার জন্য আলাদা বুট হয়ে চিকিৎসা করেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শামসুজ্জামান খানকে দাফন করা হবে মানিকগঞ্জে। সামাজিক কবর দিয়েছেন, তার মায়ের কবর দেওয়া আছে তার পাশে দেওয়ার জন্য। আমরা সেই কারণে তার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য আমরা নিয়ে যাচ্ছি। শামসুজ্জামান খানের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক জানাতে আসেন তার ব্যক্তিগত সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। শামসুজ্জামান খানের জন্ম 1940 সালের 29 ডিসেম্বর মানিকগঞ্জ জেলার চারিগ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে শিক্ষকতা দিয়ে কর্মজীবনে শুরু। বাংলাদেশের লোকজ সংস্কৃতির গ্রন্থমালা শিরোনামে 64 খণ্ডে 64 জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহশালা সম্পাদনা এবং 114 খণ্ডের বাংলাদেশের ফোকলোর সংগ্রহশালা সম্পাদনা করেন তিনি। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে 2001 সালে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পান শামসুজ্জামান খান। 2009 সালে পান 21 পদক। 2017 সালে অর্জন করেন স্বাধীনতা পুরস্কার। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একাধিক হাসপাতাল ঘুরেও মিলছে না শয্যা। করোনা সংক্রমণ বেশি বাড়ায় সেবাও মিলছে না সময় মতো। এ অবস্থা চলতে থাকলে হাসপাতাল ব্যবস্থাপনা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়েছেন তারা। পাঁচটি হাসপাতাল ঘুরেও 70 বছর বয়সী মা রাবেয়া বেগমের জন্য একটি শয্যা জোগাড় করতে না পেরে এভাবেই ভেঙে পড়েছেন ছেলে তারিকুল ইসলাম। কিডনি জটিলতার পাশাপাশি সোমবার করোনা পজিটিভ আসার পর থেকেই শ্বাসকষ্টে ভুগছেন এই নারী। মুখে কোনো সিট নেই, ওইখানে আধা ঘন্টা 1 ঘন্টা খুব চেষ্টা করলাম। কর্মীটোলা থেকে আসলাম ইন পাসে, সিট দিতে পারতেছে না, সিট নেই। এখন বাড়িতে চলে যাব, আর কোনো কথা নেই। আল্লাহর উপরে সমস্ত ভরসা আমার রোগীর। নিজেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে রিকশা করে হাসপাতালে চলে এসেছেন করোনা আক্রান্ত 36 বছরের তরুণ মঞ্জুর মোর্শেদ। করোনায় ভোগা অধিকাংশ রোগীর শ্বাসকষ্ট হয়। আইসিইউ এর জন্য হাহাকার চলছে হাসপাতালগুলোতে। আইসিইউর অভাবে অনেক রোগী মারা যাচ্ছে। সরকারের কাছে বিনীত অনুরোধ, আইসিইউটা অতি দ্রুত তারা জানি বাস্তবায়ন করে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ প্রতিরোধে হাসপাতাল সমাধান নয়, কেবল স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে চললেই সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। বর্তমানে করোনা রোগীর যে চাপ, এই চাপ সংকুলন করে আইসিইউতে সম্ভব হচ্ছে না। আইসিইউর বিছানা আরও বাড়ানো প্রয়োজন। এই জন্য প্রয়োজনীয় জনবল এবং আইসিইউর বিছানা যদি আরও বাড়ানো যেত, তবে এই করোনা রোগীর এই চাপকে সামলানো যেতে পারে। 13 দফা বাস্তবায়ন করলেই এই সংক্রমণ স্প্রেড বলেন, উৎপত্তি বলেন এবং ট্রান্সমিশন বলেন, এটা বন্ধ হয়ে যাবে এবং এই ট্রান্সমিশন বন্ধ করতে পারলেই সংক্রমণ কমে আসবে। সুতরাং 13 দফা বাস্তবায়ন করাই এই সংক্রমণ কমানোর একমাত্র সমাধান। বুধবার সরকারি ছুটি থাকায় করোনার টিকাদান কর্মসূচি বন্ধ থাকলেও রাজধানীর করোনা টেস্টের বুথগুলোতে ছিল নমুনা দিতে আসা মানুষের ভিড়। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা চিকিৎসায় হাসপাতালে বেড নিয়ে হাহাকার চললেও ফাঁকা পড়ে আছে মিরপুর লালকুঠি হাসপাতাল। প্রায় 100 বেড ও 5 আইসিইউর সুবিধা থাকলেও লোকবল সংকটে চালু করতে পারছে না কর্তৃপক্ষ। নার্স চিকিৎসক চেয়ে চিঠি দিলেও তাতে সাড়া দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীতে করোনা আক্রান্ত ও তাদের স্বজনেরা অসহায় হয়ে ছুটছেন হাসপাতাল থেকে হাসপাতালে। আইসিইউ তো দূরের কথা, সাধারণ বেডই পাচ্ছেন না অনেকে।
এদিকে মিরপুর লালকুঠি হাসপাতালে শুনশান নীরবতা। 8 ও 9 তলায় আছে করোনা রোগীর জন্য বেড, তবে রোগী নেই। সংক্রমণ বাড়াই 22 মার্চ হাসপাতালটিকে করোনা রোগীর জন্য প্রস্তুত করতে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্দেশনা মেনে প্রস্তুত হয়েছে হাসপাতাল, তবে লোকবল চেয়ে দেয়া চিঠির জবাব এখনো দেয়নি অধিদপ্তর। করোনা চিকিৎসার জন্য যেসব চিকিৎসক এবং নার্স এবং সাপোর্টিং স্টাফ টেকনোলজিস্ট আছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে আমরা ডিমান্ড দিয়েছি। স্বাস্থ্য অধিদপ্তর যখন জনবল দেবে তখন আমরা শুরু করব। আইসিইউ সংকট রাজধানীর 23টি করোনা হাসপাতালে, অথচ এখানে আছে আধুনিক সব সুবিধা সহ 5টি আইসিইউ বেড। বলছে দক্ষ চিকিৎসক ও নার্স পেলে এসব করোনা রোগীর জন্য ব্যবহার করা যাবে। 9 তারিখে একটা চিঠি পেলাম, এখানে অক্সিজেন প্লান্ট, সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট বসবে, লিকুইড অক্সিজেন প্লান্ট। সেই হিসেবে এখানে লাইন এক্সটেনশনের কাজ অচিরেই শুরু হবে। আর এই হাসপাতালে আইসিইউ চালার জন্য ম্যানিপুল সিস্টেমে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা রোগীর জন্য সব ধরনের সুবিধা নিশ্চিতের পরই লালকুঠি হাসপাতাল চালু হবে। বিদ্যমান যে আমাদের সেবার যে কাঠামোটি আছে সেই সেবা অব্যাহত রেখে করোনা রোগীদের জন্য কিন্তু বাড়তি আমাদের লোকবল নিয়োগ করতে হচ্ছে। লালকুঠির জন্য কিন্তু লোকবল অ্যাসাইন করা হয়েছে, তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কাজ করতে শুরু করবেন। গত বছর করোনার প্রাদুর্ভাবে করোনা চিকিৎসা দেয়া হয়েছিল এই হাসপাতালে। পরে রোগী কমে আসলে করোনা কার্যক্রম বাতিল করে সাধারণ রোগীর চিকিৎসা দিতে নির্দেশনা দেয় মন্ত্রণালয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ মোকাবিলায় রাজধানীর বসুন্ধরায় আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছিল, হাসপাতাল নয়। অনলাইন ব্রিফিংয়ে আজ এ দাবি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। তিনি জানান, অক্টোবর থেকে করোনা প্রকোপ কমায় তাঁবুর নিচে ফেলে না রেখে চিকিৎসা সরঞ্জামগুলো দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হয়। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। অক্টোবরের শেষের দিকে সংক্রমণের হার নিম্নমুখী হয়, কিন্তু আবার এবছরের ফেব্রুয়ারি থেকে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা দেয়। ফলে হাসপাতালে সংকট দেখা দেয় সাধারণ শয্যা, আইসিইউ বেড, অক্সিজেন সিলিন্ডার সহ জরুরি চিকিৎসা সরঞ্জামের। সারা পৃথিবীতে গণমাধ্যমে প্রকাশিত এসব সংবাদের তীব্র সমালোচনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। একই সাথে মহামারীর সময়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বক্তব্য চরম দায়িত্বহীনতার পরিচয় বলে ক্ষোভ জানান তিনি। আমাদের অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যারা একদিনও কোনো রোগীর পাশে গিয়ে দাঁড়ান নাই, সেটা না করে ওই নিরাপদ বাক্সের মধ্যে বসে এই টেলিভিশন থেকে ওই টেলিভিশন, ওই টেলিভিশন থেকে ওই টেলিভিশনে গিয়ে নানান ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। সংক্রমণ মোকাবিলায় 1 বছর সময় পাওয়ার পরও হাসপাতাল ব্যবস্থাপনায় অগ্রগতি হয়নি এমন মন্তব্যের প্রতিবাদ করে তিনি জানান, ডিএনসিসি হাসপাতালে 200 আইসিইউ বেড ও আরও 950 বেডের কাজ প্রায় শেষ পর্যায়ে। 200 শয্যার একটি আইসিইউ সেখানে আমরা স্থাপন করছি। এটা হয়তো এই সপ্তাহের মধ্যেই সেটা চালু হয়ে যাবে। সেখানে আমাদের প্রায় 950 বিছানা আমরা স্থাপন করছি। এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, বসুন্ধরার আইসোলেশন সেন্টারের যন্ত্রপাতি কাজে লাগানো হয়েছে, উধাও হয়ে যায়নি। বসুন্ধরা হাসপাতাল সেটা হাসপাতাল ছিল না, সেটা ছিল আইসোলেশন সেন্টার। সেটা ছিল একটা তাঁবুর নিচে। তাঁবুর নিচে এই যন্ত্রপাতিগুলো যদি এই এত মাস ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতো, আপনারাই আবার লিখতেন যে এটা সরকারি সম্পত্তি আমরা নষ্ট করেছি। আমরা সেগুলোকে ওখান থেকে সরিয়ে নিয়ে সারা দেশে দিয়েছি যাতে এটা যথাযথ ব্যবহার হয়। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রথম টিকা নেয়ার কেন্দ্রেই নিতে হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কঠোর লকডাউনের প্রথম দিনে রাজধানীতে যাত্রীবাহী পরিবহন দেখা যায়নি। রাস্তা ছিল পণ্যবাহী পরিবহন ও জরুরি পরিষেবা কাজে নিয়োজিত গাড়ির দখলে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের প্রজ্ঞাপন বাস্তবায়নে লকডাউনের ধারাবাহিকতা ধরে রাখা হবে। 13 দফা বিধিনিষেধের প্রজ্ঞাপন কঠোরভাবে বাস্তবায়নের কথা সরকারের পক্ষ থেকে বেশ জোরে সোরে বলা হয়েছিল। বুধবার সকালে রাজধানীর অন্যতম প্রবেশদ্বার গাবতলীতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ে, যা সাম্প্রতিক সময়ে শেষ হওয়া লকডাউনে ছিল একেবারেই অনুপস্থিত। লকডাউন সফলভাবে বাস্তবায়নে কোন পদ্ধতিতে এগোচ্ছে পুলিশ? প্রত্যেকটা গাড়ি এখানে আমাদের ট্রাফিকের পক্ষ থেকে চেক করা হচ্ছে। ওই প্রজ্ঞাপনে যে বিধিনিষেধ আছে সেই অনুযায়ী কার্যক্রম চলছে।
যে যেগুলোর পারমিশন আছে ওই প্রজ্ঞাপন অনুযায়ী যেগুলো চলতে পারবে শুধু সেগুলোই চলতে দেওয়া হচ্ছে এবং অন্য কোনো কিছু অ্যালাউ করা হচ্ছে না। লকডাউন কঠোরতার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আমি আসার পথে ৬-৭টা জায়গায় চেক হয়েছে মুভমেন্ট পাস আছে কিনা, এবং কি আমার মনে হয় যে ওনারা এখন পর্যন্ত সঠিকভাবে ওনাদের দায়িত্ব পালন করতেছে। বললো যে মুভমেন্ট পাস নাই, আমি তো গার্মেন্টসের অনন্ত কোম্পানির গাড়ি গার্মেন্টসের লোকানোর জন্য যাচ্ছিলাম, ওইটা কি বললো যে না মুভমেন্ট পাস নাই, সেজন্য গাড়ি আটকাই রাখছে। ফ্যাক্টরি খোলা, মেল ফ্যাক্টরি উৎপাদন করলে তো শ্রমিক আছে, তাদের গাড়ি আছে, গাড়ি দিয়ে পাঠাই দিবে, তো সেক্ষেত্রে তো আমাদের আসতে বাধ্য, আমরা চাকরি করি। তাহলে আমরা আসি, তা আসে যদি রাস্তায় যদি একদম হয়রানির শিকার হই, তাহলে আমাদের দুঃখজনক ব্যাপার না। রাজধানীর আরেক প্রবেশ মুখ আব্দুল্লাপুরেও দেখা যায়নি কোনো যাত্রীবাহী পরিবহন। সেখান থেকে উত্তরা হয়ে গোটা বিমানবন্দর সড়কেই পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। রাজধানীর প্রবেশপথ বা প্রধান প্রধান সড়কেই শুধু নয়, চেকপোস্ট ছিল নগরের বহু এলাকাতেই। গণপরিবহন না থাকায় বাইরে মানুষের আনাগোনাও ছিল সাধারণ ছুটির দিনের থেকেও অনেক কম। তবে কাজের সূত্রে অনেককেই দীর্ঘপথ হেঁটে ভোগান্তিতে পড়তে হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে দিন জুড়েই চলেছে র্যাবের তল্লাশি ও টহল। কঠোরতা ছিল তাদের মধ্যেও। আমরা সকাল থেকে 2-3 বার চেকপোস্ট করলাম, বিভিন্ন জায়গায় জায়গায় আলাদা, এবং একত্র হইয়া চেকপোস্ট করতেছি। পুরা শহরে আমরা ঘোরাফেরা করবো যাতে মানুষের যানজট না হয়, মানুষ যাতে নিরাপত্তাভাবে চলতে পারে, থাকতে পারে, খাইতে পারে, সুখে থাকতে পারে, এটাই আমাদের কামনা আর কি। আমরা এই প্রোগ্রাম চালাই যাব, অব্যাহত থাকবে যতক্ষণ সরকারি হুকুম থাকে, ওইভাবে আমরা কাজ চালাই যাবো ইনশাল্লাহ। তবে বুধবার দুপুরের দিকে সড়কে গাড়ির সংখ্যা কমে এলে তৎপরতায় কিছুটা শিথিলতা দেখা যায়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশে চলছে 8 দিনের সর্বাত্মক লকডাউন, আর তা বাস্তবায়নে বিভিন্ন সড়কে মহাসড়কে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। লকডাউনের সময় আরও বাড়বে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় দিনমজুর ও ব্যবসায়ীরা। কয়েকদিন আগে যানজটে পরিপূর্ণ ছিল যে শহর, সেখানেই এখন শুনশান নীরবতা। ঢাকা শহরে চেকপোস্ট বসিয়ে বুধবার সকাল থেকেই চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লকডাউন শতভাগ বাস্তবায়নে কাজ শুরু করে। তবে সড়কে গণপরিবহন বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে পড়তে হয় ভোগান্তিতে। রোগের জন্য ভালো, রোগের জন্য বা আমাদের নিজের জীবনের হয়তো সেভের জন্য ভালো, কিন্তু আমরা যারা নির্মূল কাজ কাম করি এদের জন্য একটু অবশ্যই একটু ক্ষতিকর আমার কাছে মনে হয়েছে। আমরা এখন তো কি করবো, এখন রিক্সা চালাতে পারি না, কিছু করতে পারি না, কারণ আমরা তো না হাইয়ে মরণের অবস্থা। সরকারের যে নির্দেশনা আছে মানে কঠোর লকডাউনের, এই লকডাউনের মধ্যে যে 18 দফা দিছে, 18 দফার মধ্যে যারা চলাচলের অনুমতি আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। লকডাউন বাস্তবায়নে ভোর থেকেই বন্ধ করে দেয়া হয় বরিশাল নগরীর সব প্রবেশপথ। নগর জুড়ে বসানো হয় পুলিশ চেকপোস্ট। কড়াকড়িভাবে পালন হচ্ছে, আমরা কোনোভাবেই ছাড় দিচ্ছি না। প্রাইভেট যে গাড়িগুলো আছে এগুলো বের করাই দিচ্ছি, এবং জরুরি সেবা পণ্য পরিবহন গাড়িটাকেই আমরা অ্যাকসেপ্ট করছি। রাজশাহী ও রংপুরে রাস্তায় বিনা প্রয়োজনে মানুষের উপস্থিতি ছিল একেবারেই কম। নগর জুড়ে ছিল ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা। তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা যায় গাজীপুরে। লোক সমাগম আগের থেকে কম থাকলেও নির্দেশনা মেনে চলার প্রবণতা ছিল কম। বেশ কিছু পোশাক কারখানা খোলা থাকায় পায়ে হেঁটে কাজে গেছেন শ্রমিকরা। সরকার আমাকে বাড়ি ঘরে চাল টাল দিয়ে পুঁতে ঘরে বয়ে থাকা, তাহলে আমরা 6 মাসে বয়ে থাকতাম, কোনো সমস্যা নাই। অত আমরা একদিন কাম না করলে আমাকে বোকলা বানিয়ে খাইতে পারি না। কাম কাজ নাই, কিছু নাই, মাঠে আইছি অনেক কেমনে চলন কিছু না, আইজি ঘুরিয়া যায়, বাসা বাড়ি দিতে না, কিছু না। এদিকে টাঙ্গাইলের বেশিরভাগ বাজারে লকডাউনের প্রভাব নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে বাড়তে থাকে ক্রেতা সমাগম। তবে গোপালগঞ্জে প্রথম দিনের লকডাউন ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। জেলা শহরের বিভিন্ন সড়ক ছিল রিকশা, ভ্যান আর ইজি বাইকের দখলে। করোনা সংক্রমণ রোধে সিলেট, ময়মনসিংহ, যশোর, দিনাজপুর, ফেনী সহ দেশের প্রায় সব জেলায় কঠোর বাস্তবায়নে তৎপর রয়েছে প্রশাসন। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় আটকে পড়া কর্মীদের কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রবাসী কর্মীদের ফিরিয়ে আনতে কিভাবে ফ্লাইট পরিচালনা হবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
ওয়ার্ক প্ল্যান করে আগামীকাল নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসী কর্মীরা শুধু জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের ছাড়পত্র নিয়ে দেশে ফিরতে পারবেন। এজন্য তাদের কোভিড নেগেটিভ সনদ থাকতে হবে। এছাড়াও দেশে ফিরে কোয়ারেন্টিনের শর্ত মেনে চলতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এবারও হচ্ছে না হালখাতা উৎসব। ফলে বকেয়া আদায় করে নতুন খাতা খোলার সুযোগ পাচ্ছে না পুরান ঢাকার ব্যবসায়ীরা। এতে বড় ক্ষতির মুখে পড়বে অনেকে। করোনার কারণে গত বছর হালখাতা করতে পারেননি পুরান ঢাকার ব্যবসায়ীরা। মহামারীর দ্বিতীয় ঢেউয়ে আশাভঙ্গ এবারও। লকডাউনের কারণে বাংলা নববর্ষের প্রথম দিনে বন্ধ রাখতে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। পয়লা বৈশাখ এলেও শাঁখারীবাজারের স্বর্ণালংকারের দোকানগুলোতে নেই চিরচেনা সেই সাজসজ্জা, হালখাতা আয়োজনের তোড়জোড়। পয়লা বৈশাখে বাকি বকেয়ার পাট চুকিয়ে নতুন হিসাবের খাতা খোলেন ব্যবসায়ীরা। হালখাতার উৎসব করতে না পারায় বকেয়া আদায় হচ্ছে না অনেকের। হালখাতা হলে আমাদের বাকি পাওনা উঠতো কিছু, সেগুলো এখন বন্ধ। আবার জানার মতো হোলসেলাররা মোটামুটি 30% টাকা পাচ্ছে না এই হালখাতা না হওয়ার কারণে। এই বছর হালখাতা নেই, আমাদের অনেক মনটা খারাপ লাগতেছে। হালখাতাকে কেন্দ্র করে টালিখাতা, মিষ্টান্ন, সাজসজ্জার সামগ্রীর ব্যবসা জমে ওঠে পুরান ঢাকায়। উৎসব না থাকায় এবার বিক্রি নেই এগুলো। 50,000 60,000 এরকম বিক্রি হয়, কিন্তু এবার তো মনে করেন তো তার অর্ধেক না। 15-20 হাজার টাকা কাজ করতে পারতাম আর কি হালখাতায়, কিন্তু সেটাই তো আমাদের বন্ধ হয়ে গেছে। এখনো পঞ্জিকা মেনে চৈত্র সংক্রান্তি পালন করেন পুরান ঢাকার সনাতন ধর্মাবলম্বীরা। করোনার কারণে ভাটা পড়েছে সেই উৎসবেও। ঘরের গুলো তো হবেই, যেগুলো মেইনটেইন করা হয়, যেমন নিরামিষ খাওয়া, পুজো দেওয়া, এগুলো তো হবে, কিন্তু বাইরের যে আচার অনুষ্ঠানগুলো এগুলো লকডাউনের কারণে করোনার মধ্যে হবে না। বাড়িতে সবাই মিলে সচেতনভাবে একটু পুজো টুজো দিয়ে তারপরে এই যাই হোক করে তৈরি করবে। ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন বইতে হবে করোনার ক্ষতি, তবে মহামারী কাটিয়ে আগামী বছর উৎসব করতে পারবেন এই প্রত্যাশা তাদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার অনলাইনে পয়লা বৈশাখের অনুষ্ঠানের আয়োজন করেছে ছায়ানট। পুরনো ও নতুন পরিবেশনের মিশ্রণে সংকলিত অনুষ্ঠানটি বুধবার সকাল 7টায় বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। প্রচার করা হয় ছায়ানটের ইউটিউব চ্যানেলেও। অনলাইন অনুষ্ঠান আয়োজন হয় মানুষের মঙ্গল কামনা এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উজ্জীবনী গান, বাণী ও কথা দিয়ে। 1967 সাল থেকে ছায়ানট রমনার বটমূলে পয়লা বৈশাখ উদযাপন করে আসছে। এই আয়োজন কেবল বন্ধ ছিল 71 মুক্তিযুদ্ধের সময়, আর গত বছরেও করোনার কারণে আয়োজন হয়নি। প্রাথমিকভাবে ছায়ানটের সিদ্ধান্ত ছিল দর্শক শূন্য অবস্থায় বা পরিস্থিতি বেশি প্রতিকূল হলে অনুষ্ঠান আগেই রেকর্ড করে নেয়া। সে লক্ষ্যে সম্মেলক দলের নিয়মিত মহড়াও চলছিল, কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব অনুষ্ঠান বাতিল করা হয়। দেশের অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রেখে নেতিবাচক প্রবণতাকে রোধ করবার জন্য অতীতের মতো বাঙালি সংস্কৃতির চর্চার প্রসার মানবিক সমাজ গঠনের এক অবলম্বন হয়ে উঠতে পারে। আমরা আশা করছি অন্ধকারের উৎস থেকে আলো উৎসারিত হবেই। নতুন বছর বয়ে আনবে সর্বজনের জন্য মঙ্গল বার্তা। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। পয়লা বৈশাখের এবারের প্রতিপাদ্য। করোনার ঊর্ধ্বগতির কারণে এবার সব আয়োজন বাতিল করা হয়েছে, তবে সীমিত পরিসরে মঙ্গল শোভাযাত্রার রেকর্ডেড ফুটেজ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পয়লা বৈশাখের বড় আকর্ষণই চারুকলার মঙ্গল শোভাযাত্রা। 1989 সাল থেকে আয়োজন চলে আসছে, তবে করোনার কারণে টানা 2 বছর হচ্ছে না এই আয়োজন। এবার প্রথমে সীমিত পরিসরে শোভাযাত্রা করার সিদ্ধান্ত হলেও করোনার ঊর্ধ্বগতির কারণে তা স্থগিত করা হয়। পরবর্তীতে একদম সীমিত পরিসরে মঙ্গলবার চারুকলার ভেতরে মঙ্গল শোভাযাত্রার ভিডিও ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ভিডিও নতুন বছরের প্রথম দিন প্রকাশ করা হয়। প্রতীকী মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। তিনি জানান, মঙ্গল শোভাযাত্রা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতীক। দেশে যাতে কোনো সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
এই সময়ে আমরা দুদিক থেকে আক্রান্ত, একদিকে হলো করোনায় আক্রান্ত, আর একদিকে হলো ধর্মান্ধ লোকদের দ্বারা আমরা আক্রান্ত হয়েছে, আমাদের এই ঐতিহ্য আক্রান্ত হয়েছে এবং হতে যাচ্ছে। সেই সময়টিতে শোভাযাত্রা আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শোভাযাত্রায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, করোনার কারণে এবার কোনো আয়োজন করা যায়নি। অন্তত বাসায় বসে যাতে মানুষ মঙ্গল শোভাযাত্রার সঙ্গে থাকতে পারে, সেজন্য এই প্রতীকী শোভাযাত্রার আয়োজন। মঙ্গল শোভাযাত্রা বের করা সেটি আমরা এবছর সেভাবে পারিনি। সে কারণেই সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে, সকলে মাস্ক পরিধান করে, শারীরিক দূরত্ব বজায় রেখে এই ধরনের মঙ্গল শোভাযাত্রার আয়োজনটি করলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গল শোভাযাত্রার মুখোশ সহ যেসব উপকরণ তৈরি হয়েছে সেগুলো করোনা সুরক্ষা সামগ্রীর আদলে তৈরি হয়েছে, যাতে করে মানুষের মাঝে জনসচেতনতা তৈরি হয়। কাজী নজরুল ইসলামের সেই কবিতার একটি অংশ, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, সেই যে সত্যিই আমাদের এই ভয়ঙ্কর পরিস্থিতি অতিক্রম করে আমরা সুন্দরের দিকে এগিয়ে যাব। এদিকে কেউ যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে না পারে সেজন্য ক্যাম্পাসের বেশিরভাগ প্রবেশমুখ ছিল বন্ধ, তাই উৎসবের কোনো আমেজ ছিল না ক্যাম্পাসে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত ৯টায় বাংলাদেশে আরো কিছু খবর আছে, সেগুলোর আগে খেলার খবর বলবো। শুরুতেই শিরোনাম। ইতিবাচক মানসিকতায় শ্রীলঙ্কায় ঘুরে দাঁড়ানোর পরামর্শ মোহাম্মদ আশরাফুলের, বড় ইনিংস চান ব্যাটসম্যানদের কাছ থেকে। শেষ ৮-এর লড়াইয়ে রাতে লিভারপুলের সামনে রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ম্যান। লঙ্কার মাটিতে সফল ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে তার রান সবচেয়ে বেশি। সাফল্য পেতে টাইগার ব্যাটসম্যানদের পরামর্শ দিচ্ছেন ২০০ অথবা ২৫০ রানের ইনিংসের স্বপ্ন দেখার। তাহলেও দুর্দান্ত কিছু করা সম্ভব হবে। সাকিব মুস্তাফিজ না থাকায় দায়িত্ব নিতে বলেছেন মুশফিক মুমিনুল লিটনকে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়টা এসেছে কলম্বোতে। ২০ বারের মুখোমুখিতে আর একটা ড্র, সেটাও লঙ্কার মাটিতে। দুই দলের লড়াইয়ে বাংলাদেশের যেমন ভালো স্মৃতি নেই, তেমনই ক্রিকেটারদেরও। যেটুকু আছে তার বেশিরভাগ অংশ জুড়ে মোহাম্মদ আশরাফুল। ৪৫ গড়ে তার করা ১০৯০ রান এখনও টাইগারদের মধ্যে সর্বোচ্চ। অভিষেক ম্যাচে কনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়া তো ইতিহাসে লেখা। সবশেষ দুই লঙ্কা সফরে পাওয়া জয় ও ড্র আশাবাদী করছে আশরাফুলকে। সাকিব মুস্তাফিজের না থাকা, সাম্প্রতিক বাজে পারফরম্যান্স অথবা টিম কম্বিনেশনের ঘাটতি, নেতিবাচক এমন সবকিছুর মাঝেও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বিশ্বাস এই ব্যাটসম্যানের। যে লাস্ট দুইটা সিরিজ কিন্তু আমরা শ্রীলঙ্কাতে খুবই ভালো খেলেছি দলগত ভাবে। 2013-তে আমরা প্রথম টেস্ট ম্যাচ ড্র করেছিলাম, সেখানে মুশফিক ডাবল সেঞ্চুরি করেছিল, আমি 190, নাসির 100। আমাদের টিমটা কিন্তু এখন অনেক বেটার। যদি আমরা লাস্ট 7টা টেস্ট ম্যাচ ভালো খেলিনি, কিন্তু আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে আমার মনে হয় যে আমরা এই সিরিজটা খুবই ভালো খেলবো। পরিচিত কন্ডিশনে ব্যাটসম্যানদের বড় দায়িত্ব নিতে হবে। এক্সপেরিয়েন্স থেকে আমার মনে হয় যে আমরা এই সিরিজটা খুবই ভালো খেলবো। পরিচিত কন্ডিশনে ব্যাটসম্যানদের বড় দায়িত্ব নিতে হবে। সফরে যাওয়ার আগে এমনটা বলে গেছেন মুমিনুল। আশরাফুলও বলছেন একই কথা। ব্যাটিং লাইন আপে মুশফিক মুমিনুল লিটনে ভরসা রাখছেন, পরামর্শ দিচ্ছেন সেট হয়ে কোনোভাবেই উইকেট দিয়ে না আসার। যারা নতুন সুযোগ পেয়েছেন তারাও ক্যাপেবল, অনেকদিন ধরে কিন্তু খেলছেন। তো জাস্ট এখন একটা জিনিসই করতে হবে, সেট হলে যেন অল্পতে আউট না হয়ে যায়। সেট হলে যেন আমরা বড় 100 করি, 150, 200, 250, এই ধরনের স্বপ্ন দেখে এই ধরনের বাস্তবায়ন করতে হবে। করোনাকালে কোয়ারেন্টিন জটিলতা, প্রস্তুতির ঘাটতির কথা মাথা থেকে ঝেড়ে ফেলে সেরাটা দিতে বলছেন আশরাফুল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৩ বছর পর বিরাট কোহলিকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন বাবর আজম। ভারতীয় অধিনায়ক থেকে ৮ রেটিং পয়েন্ট বেশি পাকিস্তান অধিনায়কের। ৮৬৫ রেটিং পয়েন্ট পাকিস্তান ব্যাটসম্যানের, ৩-এ রয়েছেন রোহিত শর্মা। বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট মুশফিকুর রহিমের, রয়েছেন ১৮ নম্বরে।
23-এ তামিম, সাকিব আছেন 26-এ। বোলার র্যাঙ্কিংয়ে 5-এ উঠে এসেছেন মেহেদী মিরাজ, 737 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ট্রেন্ট বোল্ট, 408 রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে সাকিব আল হাসান। নিউজিল্যান্ডে টাইগারদের বড় বাধা ছিল কঠিন কন্ডিশন। শ্রীলঙ্কায় পরিচিত কন্ডিশন কাজে লাগানোর পরামর্শ সাবেক ক্রিকেটারদের, পাশাপাশি তাগিদ এক পেসার নীতি থেকে বের হয়ে আসার। আজ শেষ হচ্ছে 3 দিনের কোয়ারেন্টাইন পর্ব। কাল নিগম্বোতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ দলের অনুশীলন। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হিসেবের বাইরে রাখলে সবশেষ যথার্থ কোনো প্রতিপক্ষকে হারিয়েছে বাংলাদেশ 4 বছর হয়ে গেছে। পিসারা ওভালে 4 উইকেটে ম্যাচ জিতেই আবারও সেই হারের বৃত্তে ঢুকে যাওয়া, জয়ের ধারায় ফেরার মিশনে আবারও সামনে সেই শ্রীলঙ্কা। তবে এবার চ্যালেঞ্জ নতুন ভেন্যু। সাকিব, রিয়াদ, সৌম্যের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব নতুনদের কাঁধে। সব মিলিয়ে চ্যালেঞ্জটা সহজ নয়। তবে নিউজিল্যান্ডের সবশেষ সিরিজের তুলনায় লঙ্কা মিশনের সুবিধা তুলনামূলক সহজ কন্ডিশনে। বিবেচনায় রাখতে হবে শ্রীলঙ্কার গরম আবহাওয়া। মানিয়ে নেয়ার জন্য গুরুত্বপূর্ণ হবে কাটুনায়কের প্রস্তুতি ম্যাচ। আমরা কিন্তু লাস্টের সিরিজ খেলেছি ফুল প্রিপারেশন নিয়ে, কিন্তু আমরা টেস্ট খেলার প্রিপারেশন নিয়ে কিন্তু যাইনি। সেম ওয়েতে শ্রীলঙ্কা যাওয়ার আগে ডেফিনেটলি আমাদের উইকেট বা অ্যাটমসফিয়ার কিছুটা সিমিলার আমাদের সাথে, ওই জায়গায় হয়তো আমরা অতটা প্রবলেম ফেস করবো না। সবশেষ এক পেসার নীতির কারণে ভুগতে হয়েছে উইন্ডিজ সিরিজে। লঙ্কা মিশনের 7 পেসারের স্কোয়াড দেখে আশাবাদী বিশ্লেষকেরা। তাগিদ ওয়ান ডাইমেনশনাল বোলিং কৌশল থেকে বেরিয়ে আসা। অ্যাটলিস্ট 2টা পেস বলার খেলানো উচিত। যে কোনো অবস্থায় পেস ধরতে পারে, রিভার্স সুইং হতে পারে, অনেক কিছু হতে পারে। একটা পেস বলার উপর অনেক প্রেশার পড়ে। যদি ওই পিচে যদি কোনো মুভমেন্ট থাকে পেস বলারদের জন্য, তখন হয়তো পেস বলার উপর অনেক প্রেশার পড়বে। আর একটা পেস বলার নেওয়ার মানেই পেস বলারকে বলে দেওয়া, মানে মেন্টালি বলে দেওয়া যে এটা পেস বলার উইকেট না। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে 17 এপ্রিল নিজেদের মাঝে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 21 এপ্রিল ক্যান্ডিতে শুরু প্রথম টেস্ট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসির অ্যান্টি কারাপশন কোড ভঙ্গ করে বড় শাস্তি পেয়েছেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক হিথ স্ট্রিক। সব ধরনের ক্রিকেট থেকে 8 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ক্রিকেটকে বিদায় বলার পর কোচিংয়ে যুক্ত 2005 সালে। 14 সালে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। 2 বছর পর জিম্বাবুয়ের হেড কোচের দায়িত্ব নেন। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে 2018-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের দলের গোপন তথ্য ফাঁস করেছিল স্ট্রিক, যা বেটিংয়ে ব্যবহার হয়। সে সময় দলের 4 ক্রিকেটারকে তথ্য ফাঁস করার প্রস্তাবও দিয়েছিলেন। এছাড়া আইপিএল ও পিএসএল এ অনৈতিক কাজের প্রমাণ পেয়েছে আইসিসি। চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামছে লিভারপুল রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে বড় ব্যবধানে জিতে সেমির পথে এগিয়ে জিদানের দল। তবে অ্যানফিল্ডে ছেড়ে কথা বলবে না ক্লপের শিষ্যরা। একই সময় রাত 1টায় বরুসিয়া ডর্টমুন্ডের চ্যালেঞ্জ নেবে ম্যানচেস্টার সিটি। অ্যানফিল্ডে কঠিন মিশনে নামতে যাচ্ছে লিভারপুল। 2 গোলের ব্যবধান ঘুচিয়ে রিয়ালকে হারাতে হবে ক্লপের দলকে। উদ্দীপনা খুঁজতে খুব বেশি দূর যাওয়ার দরকার নেই। 2 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বার্সেলোনার কাছে 3-0 গোলে প্রথম লেগ হারে লিভারপুল। অ্যানফিল্ডে ফিরতি লেগ 4-0 গোলে জিতে মহাকাব্য রচনা করে ক্লপের দল। এবার স্প্যানিশ পরাশক্তি রিয়ালকেও ধরাশায়ী করতে মরিয়া তারা। চোটের কারণে রিয়ালের গুরুত্বপূর্ণ কয়েকজন নেই। আমাদেরও একই অবস্থা। কঠিন সময় পার করছি 2 দলই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা এখন। আমি নিশ্চিত রিয়াল লড়াইয়ের জন্য প্রস্তুত, আমরাও প্রস্তুত। এল ক্লাসিকো জিতে রিয়াল মাদ্রিদ আত্মবিশ্বাসের তুঙ্গে। লা লিগার শিরোপা স্বপ্ন উজ্জ্বল হতে শুরু করেছে। রামোস, হ্যাজার্ডরা ইনজুরিতে, তবু জয়ের ধারায় ভাটা পড়েনি। প্রথম লেগের একাদশ অপরিবর্তিত রেখে অ্যানফিল্ডে নামবে রিয়াল। কঠিন সময়ে দলের সবাই এক থাকে। ইনজুরির কারণে রিয়ালের নিয়মিত একাদশের অনেকে নেই। স্কোয়াডে যে ফুটবলাররা আছে তাদের নিয়ে লিভারপুলকে রুখে দেওয়ার আত্মবিশ্বাস রয়েছে আমাদের।
এদিকে প্রথম লেগ 2-1 গোলে জেতা ম্যান সিটির চ্যালেঞ্জ বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে গিয়ে তাদেরকে হারানো। 2016 সালে গার্দিওলা দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ওঠেনি সিটিজেনরা। সাম্প্রতিক সময়ে জয়ের ধারায় নেই ডর্টমুন্ড। আত্মবিশ্বাস ফেরাতে ও হাল্যান্ডের মতো তারকাকে দলে ধরে রাখতে শ্রেষ্ঠত্বের তকমা জরুরি ডর্টমুন্ডের জন্য। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল আমার কাছে, চলে যাব অন্যান্য প্রসঙ্গে। করোনার ভয়াল থাবায় বিবর্ণ 100 বছরের ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। প্রথম রোজায় সেখানে নানা মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসত দোকানিরা। আজ সেখানে লকডাউনের শুনশান নীরবতা। তারপরও কিছু দোকানে স্বাস্থ্যবিধি মেনে বিক্রি হয়েছে ইফতার সামগ্রী। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। লকডাউনে উন্মুক্ত স্থানে কাঁচা বাজার বসার নির্দেশনা থাকলেও রাজধানীর বেশিরভাগ এলাকায় তা মানা হচ্ছে না। মার্কেটের আশপাশে উন্মুক্ত জায়গায় না থাকায় দোকান সরানো হয়নি বলে জানান দোকানদাররা। সিটি কর্পোরেশন বলছে সরকারি নির্দেশনা না মানলে সাময়িক বন্ধ করে দেয়া হবে ওই সব মার্কেট। কঠোর লকডাউনের শুরুর দিন থেকেই সিটি কর্পোরেশন ও প্রশাসনের নির্দেশে বনানী, গুলশান সহ রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচা বাজার বসেছে উন্মুক্ত স্থানে। সকাল 9টা থেকে বাজার শুরুর কথা থাকলেও আরও আগেই দোকান সাজিয়ে বসেন বিক্রেতারা। সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত কাঁচা বাজারগুলো থেকে শুধু সবজির বাজার বাইরে নিয়ে আসা হয়। আসতে চাচ্ছিলাম আমরা, কিন্তু আমাদেরকে আসলে পুলিশে সিটি কর্পোরেশন লোকেরা জোর করে মানে কালকে তোমার যেতে হবে জায়গায়। এখানে খোলামেলার ভিতরে স্বাস্থ্যসেবা মাইনা চলার জন্য এখানে আমরা আসছি। বেচাকেনা যেরকম হোক তাতে কোনো সমস্যা নাই। বাহিরের একটা লোকজন কম, কেনাকাটা করতে সুবিধা। সিটি কর্পোরেশন ও প্রশাসনের নির্দেশের পরও অধিকাংশ কাঁচা বাজার থেকে সবজির বাজার খোলা জায়গায় বসেনি। মার্কেটের সব দোকানে বাইরে নিতে বলছে, কিন্তু এই জায়গায় যত দোকান আছে বাইরে যে আমাদের যে পার্কিং, এই জায়গায় সব সেটেল হবে না। সিটি কর্পোরেশন বলছে উন্মুক্ত স্থানে বাজার বসানোর যে নির্দেশনা তা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত আছে। এক জায়গায় হয়তো সরানোর প্রয়োজনও হবে না, কোথাও স্থান সংকুলানও আছে, এগুলো আলাপ আলোচনা চলছে এবং আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে লোকজন কাজ করছে। কাঁচা বাজার যদি না সরে তাইলে আমরা বাজারের ভিতরে চিপাগলির ভিতরে কাঁচা বাজার সেটা আমরা অ্যালাউ করবো না, সেটা প্রয়োজনে আমরা বন্ধ করব। কঠোর লকডাউনের শুরুর দিনেও কাঁচা বাজারে স্বাস্থ্যবিধি মানেননি অনেক ক্রেতা বিক্রেতা। আমি ঘুম থেকে চলে আসছি তো, কিন্তু আনতে মনে নেই, ভুলে গেছি। আর এখানে আমি মাস্ক দেখলাম না, এই জন্য আমি তাড়াতাড়ি বাজার করে চলে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মানার জন্য মাস্ক অবশ্যই দরকার। আমি নিজেই আমারটা আছে, আমি এখন ব্যবহার করব। কঠোর লকডাউন ও রোজার শুরুতে শসা, লেবু, পেঁয়াজ সহ বেশ কিছু সবজির দাম বেড়েছে রাজধানীর বাজারে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্বাত্মক লকডাউনের মধ্যেও কম দামে পণ্য কিনতে ভ্রাম্যমাণ ট্রাকে ভিড় করছেন সাধারণ মানুষ, যদিও তা অন্যান্য দিনের চেয়ে কম। ক্রেতাদের অভিযোগ দাম কিছুটা বাড়ানো হয়েছে। টিসিবি বলছে বাজার মূল্যের সঙ্গে সমন্বয় করেই দাম ঠিক করা হয়েছে, যা বিভিন্ন কাঁচা বাজারের তুলনায় 30 থেকে 40% কম। সংযমের মাস রমজান এলেই বেড়ে যায় নিত্য পণ্যের দাম। তাই বাজার নিয়ন্ত্রণে কম দামে পণ্য বিক্রি করে সরকারি বিপণন সংস্থা টিসিবি। এবার লকডাউনের মধ্যেও কম দামে পণ্য কিনতে পারায় খুশি ক্রেতারা। রমজানে দেখা যায় বিভিন্ন দেশে সবকিছুর দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসে, আর আমাদের দেশে দেখা যাচ্ছে সবকিছুই বাড়তি। রোদ্রের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, শুধু 100 টাকা লিটার কিংবা 80 টাকা কেজি খেজুর কিংবা হচ্ছে কি মানে দাম কমে পাওয়ার জন্যই আমরা মূলত লাইনে দাঁড়িয়ে আছি। রাজধানীতে 100টি ভ্রাম্যমাণ ট্রাকে করে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের অভিযোগ কিছু কিছু পণ্যের দাম বাড়ানো হয়েছে। তারপর তেলের দাম ছিল 80 টাকা, তেল এখন 100 টাকা করছে। সবাই শৃঙ্খলাভাবে নিলে অবশ্যই সবাই পাবে। আর করোনার মধ্যে আরো মানুষ ফাঁকাফাঁকি দাঁড়ালে আমার মনে ভালো হতো। বিক্রেতারা বলছেন লকডাউনের কারণে ক্রেতাদের ভিড় তুলনামূলক কম। আগের থেকে বিক্রি মানুষের পরিমাণ লকডাউনের কারণে একটু কম। বিক্রি হবে কিন্তু একটু সময় লাগবে। নর্মাল দিনে অনেক মানুষ থাকে, অনেক বেশি মানুষ থাকে, ইভেন অনেক ক্রাউড থাকে, অনেক বেশি সিরিয়াল থাকে। আজকে মানুষ খুব কম।
টিসিবি বলছে বাজার মূল্যের সঙ্গে সমন্বয় করেই পণ্যের দাম কিছুটা বাড়ানো হয়েছে। আমরা দীর্ঘদিন সমন্বয় পূর্বক দাম বাড়াই, আমরা হুট করে দাম বাড়াই না। আমরা বাজারের সাথে যদি সমন্বয় করা না হয় তাহলে মার্কেট ডিফারেন্স বেশি হলে এটা ক্রেতাদের হাতে না গিয়ে এটা অন্যভাবে পণ্যটা বিক্রি হয়ে যেতে পারে। এই জন্য আমরা সবসময় সমন্বয় করি। সমন্বয় করার স্বার্থে কোনো কোনো পণ্যের দাম কিছুটা পূর্ব নির্ধারণ করে বৃদ্ধি পায়, আবার কিছু কিছু পণ্যের দাম কম হয়। বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানছেন না পণ্য কিনতে আসা ক্রেতারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা প্রতিরোধের লকডাউনে আবারও চাপে দেশের অর্থনীতি। বিশ্লেষকেরা বলছেন, অফিস, মার্কেট, শপিং মল, গণপরিবহন ও মানুষের চলাচল বন্ধ থাকায় ব্যাহত হবে অর্থনীতি পুনরুদ্ধার। তাদের আশঙ্কা, প্রথম ঢেউয়ের মতো এবারও বেশি ক্ষতিগ্রস্ত হবে খেটে খাওয়া মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। বর্ষবরণের দিনে খাঁ খাঁ করছে রমনার বটমূল। নেই কোনো উৎসবের আয়োজন, আসেনি কোনো মানুষও, অথচ এই দিনটাকে ঘিরে পান্তা ইলিশ, মুড়ি মুড়কি সহ নানা ব্যবসায় চাঙা হয় আর্থিক লেনদেন। অচেনা রূপে রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড়, কারণ চারুকলা থেকে বের হয়নি চিরচেনা মঙ্গল শোভাযাত্রা। নেই মানুষের ঢল, ত্রিপালে ঢাকা দোকানে বন্দি, গোলাপ গাঁদা সহ থোকা থোকা ফুল। রঙিন সাজে আসেনি প্রিয় মুখ, তাই খোপার বদলে দোকানেই পচে যাচ্ছে ফুল। বৈশাখ যেদিনই আসলো সেদিনই কড়াকড়ি হয়ে গেল। আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল স্টক করছিলাম। বৈশাখের দিনে মানুষের ঢল নামে রেস্টুরেন্ট ও মার্কেটে, কিন্তু এবার সেই উত্তাপনেই। এক সপ্তাহের সীমিত লকডাউনের পর শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। ধর্মীয় এবং সামাজিক উৎসবগুলো দেশের অর্থনীতিতে যোগ করে ভিন্ন মাত্রা। গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অভিজাত শপিং মল কিংবা হোটেল, সবখানেই থাকে আমেজ। কিন্তু করোনা আবারও পাল্টে দিল সেই হিসাব। রাজপথ, অলিগলি থেকে উধাও যানজট, কারণ চলছে না বাস, সিএনজি, লেগুনা বা রিক্সা। মোড়ে মোড়ে রিক্সা দিয়েই বন্ধ করা হয়েছে রাস্তা, ফলে জীবিকা নিয়ে চরম দুশ্চিন্তায় খেটে খাওয়া মানুষ। বাচ্চা কাচ্চা আছে, তাদের কাপড় চোপড় কেনা লাগবে, এর জন্য চিন্তা করলাম যে আজকে লকডাউন যখন, হয়তো রিক্সা চলতে পারে, ঠিক আছে, এই হিসাব করে বেরিয়েছি। ব্যাংক, কলকারখানা, জরুরি সেবা ছাড়া বন্ধ সব ধরনের অফিস। বিশ্লেষকেরা বলছেন, কৃষি ও শিল্প উৎপাদন চালু থাকলেও ক্ষতিতে পড়বে সেবা খাত। অফিস আদালত বন্ধ হয়, তাদেরকে কেন্দ্র করে যে সার্ভিস বিজনেস অপারেট করে সেগুলো বন্ধ থাকবে। খুব দ্রুত এই সার্ভিসের যে সাবসেক্টরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার নতুন করে তাদেরকে আইডেন্টিফাই করে খুব দ্রুত নতুন ফিসক্যাল সাপোর্ট এবং রেগুলেটরি এক্সামশন বা ইনসেন্টিভ সাপোর্ট টাইম বাউন্ড হলেও এটা খুব দ্রুত দিতে হবে। সংকট মোকাবিলায় দরিদ্র জনগোষ্ঠীকেও খাদ্য, নগদ অর্থ সহায়তা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকা কেনাসহ করোনা মোকাবেলা ও অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশকে 3 চুক্তির আওতায় $104 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির সঙ্গে এ বিষয়ে বিশ্বব্যাংকের চুক্তি হয়েছে। বুধবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চুক্তিতে সই করেন ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, প্রণোদনা ঘোষণা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ করোনাকে বেশ ভালোভাবেই মোকাবেলা করছে, কিন্তু অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশকে টিকাদানের উপর নির্ভর করতে হবে। এই অর্থায়নের আওতায় বাংলাদেশের মোট জনসংখ্যার 1/3 মানুষকে টিকা দেয়া যাবে বলে জানান তিনি। রোজার প্রথম দিন হলেও লকডাউনের কারণে কোথাও জমে ওঠেনি ইফতার বাজার। রোজার প্রথম দিন হলেও লকডাউনের কারণে কোথাও জমে ওঠেনি ইফতার বাজার। রাজধানীর ঐতিহ্যবাহী চকবাজার ছিল না ইফতারের জমজমাট, হাকটাকও ছিল না সেখানে। বেইলি রোডের চিত্রও ছিল একই রকম। চকবাজারের ইফতার বাজারের এ দৃশ্য একেবারেই অচেনা। নেই বিক্রেতাদের হাকঢাক, ক্রেতাদের ঠাসাঠাসি ভিড়ে জমজমাট কেনাকাটা। করোনা মহামারীর ছোবলে বিবর্ণ ঐতিহ্যবাহী নানা মুখরোচক ইফতারের বাজারটি। লকডাউনের বিধি মেনে কাউকেই ইফতার সামগ্রী নিয়ে বসতে দেওয়া হয়নি এখানে। তবে প্রতিষ্ঠিত দোকানগুলোকে ব্যবসা করতে কোনো বাধা দেয়নি পুলিশ।
বলা হয়েছে যে হোটেল কনফেকশনারিগুলো খোলা রাখবে, কিন্তু কোনো খাবার বা পণ্যগুলো দেওয়ার ক্ষেত্রে আপনাকে সিরিয়াল মেনটেন করে স্বাস্থ্যবিধি মেনটেন করে দিতে হবে, এটা বলা হয়েছে। কিন্তু আপনি যেটা বলছেন গত বছর চকবাজারে যে ঢালাওভাবে বিক্রি করছে, ওটা আমরা করতে পারতেছি না, ওটা দেওয়া হয় না। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এ বাজারে ইফতার সামগ্রীর পসরা না থাকায় মিশ্র প্রতিক্রিয়া স্থানীয়দের মাঝে। আর ব্যবসা করতে না পারায় ক্ষোভ ঝেড়েছেন মৌসুমী ইফতার ব্যবসায়ীরা। ফুটপাতে যারা গরিব মানুষ এরা তো দোকানদারি করতে পারতেছে না, এদের তো ইচ্ছা আছে 1 মাসের মধ্যে আমরা কিছু নেই, বউ বাচ্চা নিয়ে আমরা ঈদ করব, তাদের সংসার চলে এইটার উপরে নির্ভরশীল অনেকরা। এবার আমরা ইফতারি করে বিক্রি করে আমার বাল বাচ্চা কাপড় চলছে, মানে সেটার কপালও হয়নি, সরকার শুধু তাদের ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকে। সব ধরনের জিনিসপত্র থাকলে কাস্টমার এই জায়গায় আসে। এখন শুধু আমরা আমাদের আইটেম নিয়ে বসে থাকি, চকবাজারে তো অনেক ধরনের আইটেম থাকে, অনেক কিছু থাকে, কিছুই তো নেই চকবাজারে। বেইলি রোডের চিত্রও প্রায় একই, তবে প্রতিষ্ঠিত অনেক দোকানেই ছিল ইফতারের বাহারি আয়োজন। দোকানগুলো স্বাস্থ্যবিধি মানছে কিনা সে বিষয়ে কড়া নজরদারি চালায় প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানায় জরিমানাও গুনতে হয় কয়েকটি দোকানকে। প্রয়োজনে মানুষ যদি বের হয়ে থাকে, তখন প্রয়োজন না থাকে তাকে বের করার কোনো সুযোগ নেই। এসবগুলোর উপর আমরা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান করে পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে শাস্তি প্রদান করেছি। আমরা 3-4 জনকে জরিমানা করেছি, 4-5 হাজার টাকার মতো জরিমানা আমরা করেছি। তবে অনুমতি না থাকলেও পাড়া মহল্লায় অনেক অলিতে গলিতেই বিক্রি হয় ইফতার। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।